সিনেমাটি শুরু হয় একটি কারখানার দৃশ্য দেখিয়ে, যেখানে শত শত শ্রমিক বেতন বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলন চলাকালীন কারখানার মালিক একটি মাইকে ভাষণ দেয়। শ্রমিকদের মধ্য থেকে কিছু শ্রমিককে আলোচনার জন্য ডিপার্টমেন্টে ডাকা হবে। এটি শুনে শেষ পর্যন্ত আন্দোলন থেমে যায় এবং দুইজন শ্রমিককে ডিপার্টমেন্টের ভিতরে প্রবেশ করায়। অন্যদিকে এই সব কিছুই দেখছে ছোট্ট একটি ছেলে, যার নাম সোনাকা। সে এই আন্দোলন দেখছিল এই ফ্যাক্টরির পাশেই একটি বিল্ডিং এর ছাদ থেকে। পরের দৃশ্যে দেখানো হয় সোনাকা তার বাবা রুদ্রার জন্য অপেক্ষা করছে। এই আন্দোলনের পিছনে রুদ্রার অবদান সব থেকে বেশি প্রকাশিত হয়। রুদ্রা বাড়িতে আসার পর সোনাকা জিজ্ঞাসা করে কেন তিনি এই আন্দোলনে জড়িয়ে পড়েছেন। উত্তরে বাবা রুদ্রা বলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং অন্যকে সাহায্য করা উচিত। তিনি আরো বলেন যারা অন্যকে সাহায্য করে না তাদের মধ্যে কোনো মানবতা নেই। দেখতে দেখতে 3 দিন কেটে যায়, কিন্তু ডিপার্টমেন্টের সাথে যারা আলোচনা করতে গিয়েছিল সেই শ্রমিকদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন সকালে সোনাকা তার বাবা মায়ের কথোপকথনের কারণে ঘুম ভেঙে যায়। তারা দুইজন সেই নিখোঁজ শ্রমিকদের বিষয়ে কথা বলছিল। যদিও সোনাকার মা ঢেলা সোনাকার বাবাকে কারখানায় যেতে নিষেধ করছিল, কিন্তু তিনি শোনেন না। শীঘ্রই রুদ্রা কারখানায় পৌঁছায়। কারখানায় গিয়ে নিখোঁজ শ্রমিকদের জবাব চায়, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। তাই রুদ্রা অন্য শ্রমিকদেরকে নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে। অন্যদিকে সোনাকা ও তার মা নিখোঁজ শ্রমিকদের বাড়িতে খোঁজ নিতে যায়, কিন্তু ঘরের দরজা খুলতেই নিখোঁজ শ্রমিককে দেখে ফেলে। কিন্তু তার স্ত্রী অস্বীকার করে যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢেলা বুঝতে পারে এখানে কোনো ষড়যন্ত্র চলছে, যে তার স্বামীকে হত্যা করার জন্য। ঢেলা কারখানার উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে। দৌড়ানোর সময় দুর্ভাগ্যবশত পথে পড়ে যায়। পড়ে গিয়ে তার পা মচকে যায়, সে আর দৌড়াতে পারে না। আবার অন্যদিকে আকাশের অবস্থাও ভালো ছিল না। আকাশে অনেক মেঘ ছিল। কোনো উপায় না পেয়ে সোনাকাকে কারখানায় গিয়ে তার বাবাকে আন্দোলন থামানোর জন্য বলতে বলে। আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। এদিকে রুদ্রা বৃষ্টির মধ্যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সেই সময় তার দলের একজন শ্রমিক তার কাছে এসে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। রুদ্রা মাটিতে লুটিয়ে পড়ে। যখন সোনাকা কারখানায় পৌঁছায়, সে তার বাবাকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সোনাকা কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে। কিছুক্ষণ পর সে রেগে উঠে দাঁড়ায়, প্রতিশোধের পরিকল্পনা করে। সে একটি নিরাপত্তা ঢাল ধরে জোরে চিৎকার করে। হঠাৎই বজ্রপাতের আঘাতে হাতে থাকা ঢালটি ভেঙে যায় এবং সোনাকা ছিটকে অন্য জায়গায় গিয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিত যত মানুষের কাছে ঢাল ছিল সেগুলি একইভাবে ভেঙে যায়। সবাই এটি দেখে হতবাক হয়ে যায় এবং সোনাকাকে ওঠানোর জন্য যখনই টাচ করে তখনই বজ্রপাতের শক্তিতে সবাই দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর দৃশ্য কয়েক বছর পর দেখানো হয়। দেখা যায় সোনাকার মা সোনাকাকে বলছে কিছু কেনাকাটার জন্য শহরে যেতে হবে কিছুদিনের জন্য। ছোট্ট ছেলেটি একা একা থাকতে চায় না, কিন্তু তার মা তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে শহরে চলে যায়। কয়েকদিন কেটে যায়, কিন্তু তার মা আর বাড়িতে ফেরে না। সোনাকার মা বাড়িতে না ফেরায় বিষয়টি আরো খারাপ হতে চলেছে। বাড়িতে যেসব খাদ্যদ্রব্য ছিল সেইগুলো শেষ হয়ে যায়। সোনাকা খাবারের সন্ধানে বাইরে যেতে বাধ্য হয়। বাইরে বের হলে সোনাকাকে কিছু রাস্তার ছেলেরা তাড়া করে। সোনাকা দৌড়ায়, ছেলেগুলো দৌড়ায়। দৌড়িয়ে শেষ পর্যন্ত সোনাকাকে ধরে ফেলে এবং তাকে মারধর করে বলে। তারা যখন তাকে কাঠের একটি বড় টুকরো দিয়ে মাথায় মারতে যাবে, তখন আরেকজন লোক সেখানে এসে তাকে বাঁচায় আর রাস্তার ছেলেগুলোকে মেরে সেইখান থেকে তাড়িয়ে দেয়।
যখন সোনাকার জ্ঞান ফেরে সে নিজেকে একটি ঘরের মধ্যে দেখে, যেখানে আং তার পাশে বসে রয়েছে। আং তাকে রাস্তার ছেলেদের থেকে দূরে থাকতে বলে এবং তাকে আত্মরক্ষার জন্য কিছু কৌশল শেখানোর প্রশিক্ষণ দেয়। তারা দুইজন একটি ভিন্ন শহরে যাওয়ার পরিকল্পনা করে, যাতে তারা একটি নতুন জীবন শুরু করতে পারে। অন্য শহরে যাওয়ার জন্য আং দৌড়িয়ে চলন্ত ট্রেনে উঠে পড়ে, কিন্তু সোনাকা চলন্ত ট্রেনে দৌড়িয়ে উঠতে পারে না। দরিদ্র সোনাকা পিছনে পড়ে যায়। এখন আর সোনাকাকে দেখাশোনা করার মতো কেউ নেই। সোনাকা রাস্তায় ছোটখাটো কাজ করে রাস্তায় বসবাস করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি সোনাকা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। রাস্তায় দৌড়াতে দেখি সে এখন একটি কাগজের কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতে শুরু করে। এখন সে স্বাভাবিক জীবনযাপন চালায়। বড় হওয়ার পরেও এখনও সে বর্জ্যপাত এবং উঁচু স্থান থেকে ভয় পায়। একটি পার্টি সেন্টার দেখানো হয়, যেখানে দুইজন লোক পেইনর নামের একজন ব্যক্তির সম্পর্কে কথা বলছে। যেই লোকটি কথা বলছিল ওই লোকটি শৈশবে অনেক সমস্যার সম্মুখীন হয়। তারা পেইনরের পরিবারকে জীবন্ত পুড়িয়ে ফেলে সেই বিষয়ে আলোচনা করে, কিন্তু কিভাবে যেন পেইনর একটি আলমারির ভিতরে লুকিয়ে বেঁচে গিয়েছিল। দৃশ্যটি সময়ের পিছনের ফ্ল্যাশব্যাক করে, যখন পেইনরের চাচা তাকে একটি নিম্ন শ্রেণীর এতিমখানায় রেখে আসে, যেখানে শিশুরা নির্যাতিত হয়। নিয়মিত নির্যাতনে ভীতু এবং বিরক্ত হয়ে পেইনর ও তার অন্য সঙ্গীদের সাথে ষড়যন্ত্র করে নিষ্ঠুরভাবে এতিমখানার মালিকদের হত্যা করে। পরবর্তীতে সে তার বাবার সব সম্পত্তির উত্তরাধিকারী হয়। সে সমস্ত টাকা দিয়ে এতিমখানার সেই বাচ্চাদের দেখাশোনা করতে শুরু করে। বর্তমানে পেইনর ইন্দোনেশিয়া দুর্নীতিগ্রস্ত সরকারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। সে গর্ভবতী মহিলাদের খাদ্যদ্রব্যে এক ধরনের বিষ মিশানোর পরিকল্পনা করে। বিষ মিশানোর কারণ যাতে তাদের সন্তানরাও ভবিষ্যতে অপরাধী হয়ে ওঠে এবং সরকার একটি অজানা ঔষধ বাজারে ছাড়তে বাধ্য হয়। কিন্তু সংসদের এক অংশ লোক এই ঔষধগুলো বাজারে বিতরণ করার বিপক্ষে কাজ করে। একদিন পার্টির সময় পেইনর দুর্গা নামের একজন লোকের সাথে হাত মিলিয়ে কাজ করতে চায়, কিন্তু দুর্গা হাত মিলাতে চায় না। এতে পেইনর অনেক রাগান্বিত হয়ে ওঠে। পরবর্তীতে পেইনরের লোকজন দুর্গাকে এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। সোনাকা তার প্রতিবেশীর ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। কিছু গুন্ডা একটি মহিলা, তার নাম ওলানের কাছ থেকে টাকার দাবি করছে। এটি দেখে সোনাকা নিজেকে সামলাতে পারে না, গুন্ডাদের মুখোমুখি হয় এবং তাদের সাথে লড়াই করে পরাজিত করে। গুন্ডাগুলো চলে যাওয়ার পর ওলান ও তার ভাই সোনাকাকে ধন্যবাদ জানায় তাদেরকে রক্ষা করার জন্য। সোনাকা রাতে যখন কারখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিল, তখন আরও বড় একটি গুন্ডার দল তাকে আক্রমণ করে, তাকে মারধর করে। তারা ভাবে সোনাকা মরে গেছে। তাকে নিয়ে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেয়। তখন বৃষ্টি হচ্ছিল। আশ্চর্যজনকভাবে তখন একটি বজ্রপাত হয়। এটি সোনাকার শরীরের মধ্যে পড়ে। বজ্রপাত তার সব ক্ষত নিরাময় করে। সোনাকা পরের দিন সকালে বাজারে যায়। সে উলানকে বাজারের মালিকদের সাথে গুন্ডাদের থেকে নিজেদের বাঁচানোর উপায় নিয়ে পরিকল্পনা করে। ঠিক তখনই আগের সেই গুন্ডাগুলো এবং তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু এবার সোনাকার কাছে বজ্রপাতের শক্তি রয়েছে। সে সহজেই তাদের পরাজিত করে। এটি দেখে উলান তাকে তাদের দলে যোগ দিতে বলে, কিন্তু সোনাকা এই প্রস্তাবে রাজি হয় না। সোনাকা কাজে চলে যায়। দুর্ভাগ্যবশত গুন্ডাদের দল পুরো বাজারটিতে আগুন ধরিয়ে দেয়, সবকিছু ধ্বংস করে দেয়। চিন্তিত হয়ে উলান সোনাকার কাছে যায়। তাকে বলে যারা মানুষের বিপদের সময় তাদেরকে সাহায্য না করে
তারা সবাই মৃত মানুষের সমান। এই কথা শুনে সোনাকা তার মৃত বাবার কথা মনে পড়ে। সে সিদ্ধান্ত নেয় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে এবং শহরের যত গুন্ডা আছে তাদেরকে মারতে শুরু করে। এরপরও সোনাকা ভয় পায় না, কারণ সে জানে যে তার কাছে বজ্রপাতের শক্তি রয়েছে। এদিকে সংবাদে প্রচারিত হয় যে বেশিরভাগ গর্ভবতী মহিলারা একটি মারাত্মক রোগে ভুগছে। নতুন বিতরণ করা খাবার আইটেম খাওয়ার পর এই মারাত্মক রোগটি শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে উল্লেখিত করা হচ্ছে আক্রান্ত মহিলাদের শিশুরা খারাপ হয়ে যাবে এবং দেশের চারপাশে অপরাধের হার বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। এই সব কিছু পেইনর এবং তার লোকজন দ্বারা এই খাদ্যগুলো ছড়ানো হচ্ছে। তারাই আবার এই রোগের প্রতিষেধক কিট বিক্রি করে লাভ অর্জনের চেষ্টা করছে। সোনাকা শহরের চারপাশের দুষ্টু গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াই করে এবং নিরপরাধ পরিবারদের রক্ষা করে। সোনাকা এইবার সুপার হিরোর পোশাক পরে মাঠে নামে। তারপর আবারও গুন্ডাদের আক্রমণ করা শুরু করে। পেইনর বিশাল নেটওয়ার্কের একজন এতিম এজেন্ট। বাজারে আগুন লাগানোর জন্য সেই দায়ী। পেইনরের দেহরক্ষী আজিজ তার বন্ধু ডিগের সাথে একটি গোপন বক্স খুঁজে বের করে। এদিকে আইন প্রণেতা রেদওয়ান ও অন্য সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করে এবং দাবি করে যে পেইনর শহরের চারপাশে এই বিষাক্ত চাউল ছড়ানোর জন্য দায়ী। সবাই পেইনরের বিরুদ্ধে লড়াই করার জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং সুপারহিরো সোনাকার সাহায্য চায়। সংবাদে তার নাম শুনে রেদওয়ান ও কর্মকর্তাদের বিষয়ে প্রতিষেধক বিতরণের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পেইনরের সামনে সুলাইমানের লাশ উপস্থাপন করা হয়। তাকে মৃত দেখে পেইনর রাগান্বিত হয়ে ওঠে, কারণ সে একজন এতিম ছিল। তার সংগঠন দ্বারা দেখাশোনা করা হচ্ছিল। পেইনর সব এতিমদের পুনরায় একত্রিত করে এবং সুপারহিরোর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত দেয়। কিছুক্ষণ পর এতিমরা তাদের বাবার কাছ থেকে একটি কল পায় এবং শহরের চারপাশে তাণ্ডব শুরু হয়ে যায়। পেইনরের পরিকল্পনার সাথে দ্বিমত পোষণকারীর কর্মকর্তাদের হত্যা করতে শুরু করে। যখন একজন ঘাতক রেদওয়ানকে হত্যা করতে চলে, সোনাকা সেখানে আসে এবং তাকে পরাজিত করে। রেদওয়ান তখন সোনাকার কাছে যায় এবং তাকে মানুষকে বাঁচাতে সাহায্য করার অনুরোধ করে। পরের দৃশ্যে সরকারি কর্মকর্তারা জরুরি অবস্থার কারণে একটি অপমানিত প্রতিষেধক বিতরণের বিষয়ে একমত হয়। একই সময় রেদওয়ান একটি কল পায় যে প্রতিষেধক বিতরণের জন্য যে কারখানা প্রস্তুত করা হয়েছিল সেগুলো পেইনরের মালিকাধীন। এটি শুনে রেদওয়ান সিদ্ধান্ত নেয় প্রতিষেধক বিতরণ বন্ধ করে দেবে। তবে পেইনরকে যদি থামানো না যায় তাহলে এই প্রতিষেধক বিতরণ বন্ধ করা সম্ভব হবে না। রেদওয়ান সোনাকাকে ফোন করে বলে প্রতিষেধক বিতরণকারী যানবাহনগুলো আটকানোর জন্য। পেইনর তার এতিম ঘাতক বাহিনী নিয়ে সেই জায়গায় আসে, তাকে আক্রমণ করার আদেশ দেয়। সোনাকা তার শক্তি ব্যবহার করে তাদের একে একে পরাজিত করে। যখন পেইনর পিছন থেকে সোনাকাকে আক্রমণ করতে চলেছে, রেদওয়ান সেখানে এসে তাকে গুলি করে হত্যা করে। এইভাবে সোনাকাকে বাঁচায়। সোনাকা বিতরণ সেন্টারের সাথে তালা ঝোলাতে সক্ষম হয়। তারপর সে তার সুপার পাওয়ার ব্যবহার করে প্রতিষেধকের প্রতিটি বোতল ধ্বংস করে দেয়। সোনাকার কারণে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যায়। এইখানেই মুভিটি শেষ হয়ে যায়।